দেখো 11 দাগ কোশ্চেন কি বলছে দেখো 11 দাগ বলছে একটি উপবৃত্তের নাভি দুটির স্থানাঙ্ক 0,1 এবং 0,-1 এবং উপাক্ষের দৈর্ঘ্য 1 একক। উপবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। উপবৃত্তের নাভি দুটিকে সমাপতিত করে কিভাবে বৃত্ত হিসাবে গণ্য করা যায় সেটা আমাদের ব্যাখ্যা করতে বলেছে। তো একটা জিনিস দেখো, দুটি নাভির স্থানাঙ্ক যদি 0,1 এবং 0,-1 হয়, যদি দুটি নাভি ফোকাস দুটো যদি 0,1 আর 0,-1 হয়, তাহলে স্পষ্টতই এই ফোকাস দুটো ওয়াই অক্ষের উপর অবস্থিত। আর যদি ফোকাস দুটো ওয়াই অক্ষের উপর অবস্থিত হয়, তার মানে উপবৃত্তটা এইরকম আছে। অর্থাৎ এর ইকুয়েশন হচ্ছে, এবারে এর ইকুয়েশন জানতে গেলে আগে জানতে হবে যে এর যে সেন্টার কেন্দ্র সেটা মূল বিন্দুতে কিনা দেখতে হবে। আচ্ছা, যেটা উপবৃত্তের কেন্দ্র হয় সেটা অবশ্যই দুটি ফোকাসের মধ্যবিন্দু হয়। তাহলে আমরা এখান থেকে সেন্টার বের করব। সেন্টার কী হবে না, এটা প্লাস এটা বাই 2 মানে 0, এটা প্লাস এটা বাই 2 মানে 0, তার মানে মূল বিন্দুতে। অতএব ইকুয়েশন অফ ইলিপস ইজ ইকুয়াল টু x² বাই b² প্লাস y² বাই a² ইজ ইকুয়াল টু 1। এখন আমাদের এ আর বির মান যদি বের করি তাহলে কিন্তু উপবৃত্তের মান আমাদের বেরিয়ে যাবে। এইবার আমাদের যেটা বলা হয়েছে এখানে, যে নাভি দুটির স্থানাঙ্ক 0,+-1, আমাকে বলা হয়েছে নাভি দুটির স্থানাঙ্ক 0,+-1, কিন্তু নাভির স্থানাঙ্ক কত হয়? ফোকাসের স্থানাঙ্ক যেটা হয় সেটা হচ্ছে 0,+-AE। তার মানে AEর মান কত না, AEর মান হচ্ছে 1। আরেকটা কি বলা আছে না, উপাক্ষের দৈর্ঘ্য 1 একক। অর্থাৎ যেটা মাইনর অ্যাক্সিস এর দৈর্ঘ্য 1 একক, 1 ইউনিট। যদি মাইনর অ্যাক্সিসের দৈর্ঘ্য এটা হয়, মাইনর অ্যাক্সিস মানে 2b, তাহলে 2bর মান যদি 1 হয়, bর মান হচ্ছে হাফ। এইবার আমাদের এখানে যেহেতু এর মান আমরা জানি, এখান থেকে আমরা এর মান বের করে নিতে পারবো। কি করে বের করব না, দেখো উভয় পক্ষকে হোল স্কোয়ার করে দাও, তাহলে a² × 1 মাইনাস b² বাই a² ইকুয়াল টু 1। উভয় পক্ষে হোল স্কোয়ার করলাম, স্কোয়ার মানে এটাকে গুণ করে দাও ভেতরে, তাহলে a² মাইনাস b² ইজ ইকুয়াল টু 1। তাহলে a² মাইনাস 1 বাই 4 ইকুয়াল টু 1, বির মান জানি আমরা, তাহলে a² ইজ ইকুয়াল টু 5/4। এটা হচ্ছে আমাদের a² এর মান। আর b² এর মান আগে আমরা পেয়ে গেছি, বির মান যদি 1/2 হয় তাহলে b² এর মান 1/4 হবে। এরপর তাহলে আমরা যদি উপবৃত্তের সমীকরণ বের করতে চাই তাহলে যেটা হবে, অতএব দেয়ারফর ইকুয়েশন অফ ইলিপস কত হবে, x² বাই b² মানে 1/4 প্লাস y² বাই a² মানে 5/4 ইজ ইকুয়াল টু 1। তাহলে যদি তাই হয় তাহলে এটা হয়ে যাবে তোমার 4x² প্লাস 4y² বাই 5 ইজ ইকুয়াল টু 1। তার মানে 20x² প্লাস 4y² ইজ ইকুয়াল টু 5। দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশান অফ দ্য ইলিপস। এটা হয়ে গেল আমাদের ইলিপসের ইকুয়েশান। এরপর আমাদেরকে যেটা বলা আছে যে উপবৃত্তটির নাভি দুটি সমাপতিত হলে প্রমাণ করো যে এটা একটা বৃত্তের সমীকরণ হবে। এটা কিভাবে হবে তার যুক্তি দিতে হবে। যে দেখো, যদি নাভি দুটি যদি সমাপতিত হয়, মানে একটা নাভি আর একটা নাভির উপর এসে যদি পড়ে যায়,
এই নাভিকে টেনে এনে যদি এর উপর বসানো হয় তাহলে দুটি নাভির মধ্যে দূরত্ব কত হবে? যদি আমি এই নাভিকে এর উপর টেনে এনে বসিয়ে দিই তাহলে নাভি দুটির মধ্যে যেটা দূরত্ব হবে, হ্যাঁ, যে নাভি দুটির মধ্যে যেটা দূরত্ব হবে সেটা হচ্ছে 2AE। সেই দূরত্বর মান কত হবে? সেকেন্ড পার্ট, সেই দূরত্বর মান হয়ে যাবে 0। কারণ নাভিটাকে যদি এর উপর এনে ফেলে দিই, এই নাভিকে টেনে এনে যদি এর উপর ফেলি, তখন দুটি নাভি একই জায়গায় আছে, তার মানে তাদের দূরত্ব 0। কিন্তু নাভি দুটির দূরত্বের ফর্মুলা আমরা জানি কত না 2AE। নাভি দুটির দূরত্ব কত আমরা জানি না 2AE। তাহলে যদি এইটার মান 0 হয়, যদি এইটার মান 0 হয়, তার মানে আমরা এটা বলতে পারি, দেখো 2AE ইকুয়াল টু যদি 0 হয়, তার মানে আমরা বলতে পারি যে E ইকুয়াল টু 0। কেন E ইকুয়াল টু 0? কারণ এর মান কোনো সময় 0 হতে পারে না। কেন 0 হতে পারে না? কারণ এটা কত কি না, এ হচ্ছে এই যে মেজর অ্যাক্সিস, যেটা মেজর অ্যাক্সিস যদি 0 হয়ে যায় তার মানে এটা একটা বিন্দু হয়ে গেল। আর বিন্দু হয়ে গেলে তখন তো সে উপবৃত্ত, পরাবৃত্ত, বৃত্ত এসব হবে না, এটা বিন্দু হয়ে গেল। তাহলে এর মান 0 হবে না, তাহলে ইর মান 0 হবে। যদি ইর মান 0 হয় তাহলে আমরা বলতে পারি যে ই স্কোয়ারের মানও 0। তার মানে আমরা বলতে পারি যে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে আমরা বলতে পারি বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তার মানে আমরা বলতে পারি যে বি ইকুয়াল টু এ। আর যদি বি ইকুয়াল টু এ হয় তাহলে আমরা 1 নম্বর সমীকরণ থেকে পাই উই গেট ফ্রম 1, এখানে বি স্কোয়ারের জায়গায় এ স্কোয়ার লিখে দাও, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তার মানে এটা এ স্কোয়ার হবে, দুটোই এ স্কোয়ার হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, হুইচ ইজ এ ইকুয়েশন অফ ইলিপস, হুইচ ইজ এ ইকুয়েশন অফ সার্কেল, যেটা হলো একটি বৃত্তের সমীকরণ। তো এই গেল আমাদের 11 দাগের কোশ্চেন। এরপর 12 দাগ যেটা বলছে, একটি উপবৃত্তের উৎকেন্দ্রতা হাফ, নাভি এস এর স্থানাঙ্ক 0, 0 এবং অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু হচ্ছে -1, -1। উপবৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো এখানে যেটা আমাকে বলেছে যে উপবৃত্তের উৎকেন্দ্রতা আমাকে দেওয়া আছে, আর নাভি দেওয়া আছে মূলবিন্দুতে, এবং নাভি অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু আমাদেরকে দেওয়া আছে। তার মানে একটা জিনিস দেখো, এইটা যদি এক্স অক্ষ হয় আর এইটা যদি ওয়াই অক্ষ হয়, আমাদেরকে ফোকাস বলা আছে এইখানটায়, এইখানে বলা আছে ফোকাস। আর অক্ষ যেটা আছে, তাহলে আচ্ছা, অক্ষ আর নিয়ামকের ছেদবিন্দু বলা আছে -1, -1 বিন্দুতে। -1, -1 বিন্দুটা কোথায়? মনে করো -1, -1 বিন্দু হচ্ছে মনে করো এইখানে। তাহলে এই বিন্দুতে ফোকাস আর ডাইরেক্ট্রিক্স এর ছেদবিন্দু। তার মানে নিশ্চয়ই এইখানে একটা নিয়ামক আছে অবশ্যই। আচ্ছা, এইটা নিশ্চয়ই তাহলে অক্ষ, আর অক্ষ তাহলে এদিকে এটা বাড়িয়ে দাও, আর এর উপর পারপেন্ডিকুলারভাবে নিশ্চয়ই নিয়ামক অবস্থিত। তাহলে অক্ষ যদি এইটা হয়, তাহলে অক্ষকে আমি এদিকে আরও টেনে দিলাম, এরকম চলে গেল। অক্ষ আর নিয়ামকের ছেদবিন্দু, যেহেতু অক্ষ আর নিয়ামকের ছেদবিন্দু বলেছে, হ্যাঁ অক্ষ নিয়ামকের ছেদবিন্দু এটা বলেছে,
আচ্ছা, তার মানে আমাদের যেটা উপবৃত্ত আছে এটা হচ্ছে আমাদের উপবৃত্ত, তার মানে এইটা হচ্ছে তার সেন্টার। সেন্টারের নাম সি দিলাম, এইটার নাম মনে করো এটা অক্ষ, এটা নিয়ামক, এদের ছেদবিন্দুর নাম আমি জেড দিলাম। এই সি বিন্দুর স্থান, আচ্ছা এইটার স্থানাঙ্ক বলা আছে -1, -1, এইটা হচ্ছে 0, 0, আর এই সি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিলাম একটা কিছু সামথিং, মনে করো আলফা, বিটা, এটা আমরা ধরে নিলাম। এইটা আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তো একটা জিনিস খুব মন দিয়ে দেখো, যেটা হচ্ছে আমাদের এই যে সেন্টার থেকে ফোকাস, এইটার দূরত্ব কত? না, এটার দূরত্ব হচ্ছে এই। আবার এই ফোকাস থেকে এই যে জেড বিন্দু অর্থাৎ নিয়ামক পর্যন্ত দূরত্ব, ফোকাস থেকে নিয়ামক পর্যন্ত দূরত্ব কত? না, ফোকাস থেকে নিয়ামক পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে a/e মাইনাস a। এই দূরত্বটা হচ্ছে a/e মাইনাস ae। তো তাহলে আমরা এটা বলতে পারি যে এই যে CS আর SZ, অর্থাৎ আমরা এটা বলতে পারি যে S বিন্দু, এটা 12 দাগের কোশ্চেন, S বিন্দু CZ রেখাকে কি অনুপাতে বিভক্ত করে? না, CZ রেখাকে AE a/e মাইনাস AE এই অনুপাতে বিভক্ত করে। এই অনুপাতে বিভক্ত করে। আচ্ছা দেখো, যদি এই অনুপাতে বিভক্ত করে থাকে তাহলে নিশ্চয়ই আমরা এটাকে একটু সিম্পলিফাই করে নিই। তার মানে AE এখান থেকে a কমন নিয়ে নেব, 1/e মাইনাস e, a কেটে গেল, তাহলে E 1/e মাইনাস e। ইসেন্ট্রিসিটির মান এখানে দেওয়া আছে, কত দেওয়া আছে? ইসেন্ট্রিসিটির মান দেওয়া আছে হাফ, উৎকেন্দ্রতা হচ্ছে কত? না, হাফ। তাহলে দেখো, উৎকেন্দ্রতা যদি হাফ হয় তার মানে ইর জায়গায় আমি হাফ লিখতে পারি, তাহলে 2 মাইনাস হাফ, তার মানে 1/2 3/2, 1:3। তাহলে এই যে এস বিন্দুটা, এই এস বিন্দু 1:3 অনুপাতে সিজেড রেখাকে বিভক্ত করেছে, 1:3 অনুপাতে সিজেড রেখাকে বিভক্ত করেছে। তাহলে এস বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক জানি আর জেড বিন্দুর স্থানাঙ্ক জানি। এস বিন্দু যদি সিজেড রেখাকে 1:3 অনুপাতে বিভক্ত করে থাকে তাহলে এস বিন্দুর স্থানাঙ্ক কত হয়? না, অতএব প্রশ্নানুসারে এইটা যেটা আসছে সেটা হচ্ছে 3 ইন্টু আলফা মাইনাস 1 ইন্টু -1, 3 আলফা মাইনাস 1/4, আরেকটা হচ্ছে 3 বিটা -1/4।
এইটার মানটাই হচ্ছে 0,0। এটা এস বিন্দুর স্থানাঙ্ক হওয়ার কথা, কিন্তু এস বিন্দুর স্থানাঙ্ক আছে 0,0। তাহলে আমরা এটা বলতে পারি যে 3α - 1/4 এইটার মানও 0, আর 3β - 1/4 এটার মানও 0। দেয়ারফর আলফা ইজ ইকুয়াল টু 1/3 আর বিটা ইজ ইকুয়াল টু 1/3। অতএব কেন্দ্রের স্থানাঙ্ক যেটা আলফা বিটা ছিল, আলফার মানও 1/3 আর বিটার মানও 1/3। তার মানে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 1/3, 1/3। এটা হয়ে গেল আমাদের 12 দাগের কোশ্চেন। এরপর 13 দাগ যে অঙ্কটা বলছে যে একটি উপবৃত্তের পরাক্ষ ও উপাক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে এবং এবং এই পরাক্ষ আর উপাক্ষের দৈর্ঘ্য হচ্ছে y-1 এবং x+3। ওকে, তাহলে উপবৃত্তটির সমীকরণ, এটা খুবই সোজা অঙ্ক দেওয়া আছে। 13 দাগ যে অঙ্কটা দিয়েছে খুবই সোজা, তো তোমরা একটু ভালো করে যদি অঙ্কটা পড়ো তাহলে এটা অঙ্ক না কষেই উত্তর বলে দেওয়া যেতে পারে। তো যেহেতু এটা 4 মার্কসের একটা অঙ্ক, একটু লিখে করতে হবে অঙ্কটা। লেখাটা তোমরা পেরে যাবে, আমি জাস্ট কনসেপ্টটা দিচ্ছি তোমাদের। দেখো, আমাদের বলা হয়েছে পরাক্ষ মানে মেজর অ্যাক্সিস এটা 8 ইউনিট আর মাইনর অ্যাক্সিস 6 ইউনিট। এটা হচ্ছে দাগ নম্বর 13। দাগ নম্বর 13 যেটা বলেছে যে মেজর অ্যাক্সিস মানে 2a এটা 18 আর মাইনর অ্যাক্সিস মানে 2b এইটার হচ্ছে এটা 8 ইউনিট আর এটা 6 ইউনিট। তার মানে এখান থেকে আমরা বলতে পারি এর মান 4 আর এখান থেকে আমরা বলতে পারি বির মান 3। আচ্ছা দেখো, তাই যদি হয় তাহলে আমরা এখান থেকে এটাও বলতে পারি যে এ আর বির মান পেয়ে গেলাম। এখন আমাদের যে দুটো সমীকরণ দেওয়া আছে পরাক্ষ এবং উপাক্ষের যে ছেদবিন্দু দেওয়া আছে, হ্যাঁ আচ্ছা, আমাকে এটা বলা আছে যে পরাক্ষ উপাক্ষের দৈর্ঘ্য যথাক্রমে এত এবং উপবৃত্ত এবং এদের সমীকরণ হচ্ছে এইটা। আচ্ছা, পরাক্ষের সমীকরণ দেওয়া আছে, মেজর অ্যাক্সিসের ইকুয়েশন, পরাক্ষের সমীকরণ। পরাক্ষের সমীকরণ দেওয়া আছে y ইজ ইকুয়াল টু 1। এটা কত দেওয়া আছে? y ইজ ইকুয়াল টু 1। এইটা দেওয়া আছে পরাক্ষের সমীকরণ। y - 1 ইকুয়াল টু 0 মানে y ইকুয়াল টু 1 একই জিনিস। তার মানে y ইকুয়াল টু 1 সরলরেখা কোনটা না, y ইকুয়াল টু 1 এই সরলরেখা হচ্ছে x অক্ষের প্যারালাল। যদি এটা পরাক্ষ হয় এবং এ আর বির মান যদি এটা হয়, আবার উপাক্ষের সমীকরণও দেওয়া আছে একটা, উপাক্ষের সমীকরণটা লিখে নিই। উপাক্ষের সমীকরণ দেওয়া আছে x+3 = 0। আচ্ছা, খুব মন দিয়ে শোনো, পরাক্ষ আর উপাক্ষের ছেদবিন্দুই তো কেন্দ্র। তাহলে পরাক্ষ যদি এইটা হয়, উপাক্ষ যদি এইটা হয়, তাদের ছেদবিন্দু হবে 1, -3। এই 1, -3 মানে হচ্ছে 1, -3 x = -3, সরি -3, 1 এটা হচ্ছে এইরকম একটা জায়গা। তার মানে এইখানে সেন্টার অবস্থিত। আবার বলছি, x এর মান -3, y এর মান 1, তার মানে -3, 1 এইরকম একটা বিন্দুতে এইটা হচ্ছে সেন্টার। হ্যাঁ, তাহলে এইখানে যদি সেন্টার হয় তাহলে উপবৃত্তটা আসবে এইরকম। এইটা পরাক্ষ আর এইটা হচ্ছে উপাক্ষ। এইটার সমীকরণ আমাদেরকে দেওয়া আছে, এইটার সমীকরণ আমাদের দেওয়া আছে
এক্স প্লাস 3 ইকুয়াল টু 0, আর এটা দেওয়া আছে ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0। এই দুটো যেখানে ছেদ করবে পরাক্ষ আর উপাক্ষ, ওটাই তো হচ্ছে আমাদের সেন্টার। হ্যাঁ, তাহলে এই দুটো ছেদবিন্দু বের করতে গেলে এই দুটোকে সমাধান করতে হবে। এই দুটোকে সমাধান করে আমরা যেটা পেয়েছিলাম যে -3, 1, এটাই আলফা বিটার মান। তার মানে যেটা এর সমীকরণের যেটা সাধারণ আকার হয়ে যাবে সেটা হচ্ছে এক্স মাইনাস আলফা বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এখানে আমরা আলফা বিটার মান পেয়ে গেছি এবং এ বির মান পেয়ে গেছি, তাহলে নিশ্চয়ই সমীকরণ আমরা পেয়ে যাব। অতএব সমীকরণটি হলো এক্স মাইনাস আলফা বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা বাই এর হোল স্কোয়ার বাই বি স্কোয়ার মানে 9 ইজ ইকুয়াল টু 1। দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ ইলিপস। এটা হচ্ছে 13 দাগের অঙ্ক গেল। এরপর আমাদের যেটা বলেছে দাগ নম্বর 14, দেখাও যে 2,2/√5 বিন্দুটি এই উপবৃত্তের উপর অবস্থিত। আরও দেখাও যে বিন্দুটির দুটি নাভি থেকে দূরত্বের সমষ্টি তার পরাক্ষের দৈর্ঘ্যের সমান হয়। তাহলে এটা আমাদের থিওরি পড়া হয়েছিল যে, আচ্ছা এটাকে আমি ডিলিট করছি। দেখো আমাদের দাগ নম্বর 14 যেটা বলছে, দাগ নম্বর 14 যেটা আমাদেরকে বলছে যে সমীকরণটা দেওয়া আছে 4x² + 5y² = 20, 4x² + 5y² ইজ ইকুয়াল টু 20। তার মানে এই যে 20টাকে যদি আমরা সমান চিহ্নের বাম দিকে নিয়ে চলে আসি বা নিয়ে আসার দরকার নেই, আমরা শুধু এই বিন্দুটাকে পুট করে দেখে নিতে পারি যে সমীকরণটা যেটা বলা আছে 2,2/√5, 2,2/√5 বিন্দুটির অবস্থান নির্ণয়। এর অবস্থান কোথায়? না দেখো এটা এখানে পুট করে দাও, 2x এর জায়গায় y এর জায়গায় এটা, তাহলে 4 4 16 প্লাস এটা 4/√5 মানে 5 কেটে গেল 4 ইজ ইকুয়াল টু 20। দেয়ারফর 2,2 যেহেতু এই বিন্দুটা বাঁ দিকে বসালাম, ডান দিকের সঙ্গে ইকুয়াল হয়ে গেল, তার মানে এই বিন্দুটা এই উপবৃত্তের ওপর অবস্থিত। বিন্দুটি 4x² + 5y² = 20 উপবৃত্তের ওপর অবস্থিত হয়ে গেল। এরপর যেটা বিষয় সেটা হচ্ছে আমাদেরকে এই যে উপবৃত্তটা দেওয়া আছে 4x² + 5y² ইজ ইকুয়াল টু 20, এটাকে আমাদের একটু সিম্পলিফাই করে দিতে হবে যে x²/5 + y²/4 ইজ ইকুয়াল টু 1। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে a² = 5 আর b² = 4, অতএব e ইজ ইকুয়াল টু √1 - b²/a², তার মানে √1 - 4/5, তার মানে 1/√5। এটা হচ্ছে আমাদের e এর মান। এবার আমাদের যেটা বলা হয়েছে যে ফোকাস দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে ফোকাস দুটোর নিশ্চয়ই আমাকে স্থানাঙ্ক আগে দরকার, যে নাভি দুটির স্থানাঙ্ক, নাভি দুটির
স্থানাঙ্ক আমরা জানি প্লাস মাইনাস এই কমা জিরো। তাহলে প্লাস মাইনাস এর মান কত না √5 ইন্টু এর মান কত 1/√5 কমা জিরো। তার মানে কত হয়ে যাবে না প্লাস মাইনাস 1,0। এটা হচ্ছে ফোকাসের কোঅর্ডিনেট। ফোকাসের কোঅর্ডিনেট আমাদের বেরোলো প্লাস মাইনাস 1,0। এরপর দেখো 2,2/√5 বিন্দু থেকে নাভি দুটির দূরত্বের সমষ্টি কত বলেছে? নাভি দুটির দূরত্বের সমষ্টি, একদম ডাইরেক্ট দূরত্ব বের করে তার সমষ্টি করে দেবো। তাহলে কত হচ্ছে না √, এইটা থেকে ওইটার দূরত্ব দরকার, তাহলে 1 - 2 মানে -1 তার স্কয়ার মানে 1 প্লাস 0 মাইনাস এইটা তার স্কয়ার মানে হচ্ছে তোমার 4/5 প্লাস √, -1 - 2 মানে -3 স্কয়ার মানে 9 প্লাস 4/5। তাহলে এটা হচ্ছে 5 5 4 9 3/√5 আর এটা হচ্ছে 9 5 45 49 প্লাস 7/√5 তার মানে হচ্ছে 10/√5 তার মানে হচ্ছে 2√5 একক। এইটা কার সঙ্গে সমান আমাকে প্রমাণ করতে হবে না পরাক্ষের দৈর্ঘ্যের সঙ্গে সমান। দেখো ইকুয়াল টু 2a ইকুয়াল টু পরাক্ষের দৈর্ঘ্য। পরাক্ষের দৈর্ঘ্যটাই তো 2a বলা হয়, এর সঙ্গে তাহলে এই দূরত্বের সমষ্টির সমান হয়ে গেল, তার মানে হচ্ছে প্রমাণিত। অঙ্কটা তোমরা আরেকবার ভালো করে দেখে নাও, তবে বুঝতে পারবে। হ্যাঁ, আমাদের নাভি দুটি থেকে এর দূরত্ব নির্ণয় করতে বলেছিল, আমরা নাভি দুটি থেকে দূরত্ব নির্ণয় করে তার যোগ করেছি, যোগফলটা আমাদের পরাক্ষের দৈর্ঘ্যের সঙ্গে সমান হবে এটা প্রমাণ করতে দিয়েছিল। তাহলে এটাই আমাদের প্রমাণ হয়ে গেল। এটা গেল আমাদের দাগ নম্বর 14 কোশ্চেন আমাদের এটা গেল। এরপর দেখো দাগ নম্বর 15 কি বলছে। এরপর 15 দাগের অঙ্কটা দেখো। 15 দাগ যেটা বলছে যে দেখাও যে x²/100 + y²/36 = 1 উপবৃত্তের উপরিস্থিত যে কোনো বিন্দুর উপবৃত্তটির নাভি দুটি থেকে দূরত্বদ্বয়ের যোগফল 20 একক। তার মানে কি বলছে যে উপবৃত্তের উপরে অবস্থিত যে কোনো বিন্দু থেকে নাভি দুটির দূরত্বের বর্গের দূরত্ব দুটির সমষ্টি। উপবৃত্ত কোনটা বলেছে? এইটা আমি 100 ছিল সেটাকে 10² লিখেছি, আর 36 ছিল সেটাকে 6² লিখেছি। তাহলে উপবৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুর প্যারামেট্রিক ফর্মে তার স্থানাঙ্ক ধরে নেওয়া হয় a cos θ b sin θ। এখানে এর মান 10 এবং বির মান হচ্ছে 6, তাহলে 6 cos θ, 10 cos θ, 6 sin θ। ইসেন্ট্রিসিটি E এটার মান কত? কেন এটা দরকার? কারণ আমার এই বিন্দু থেকে নাভি দুটির দূরত্বর সমষ্টি চাই। তাহলে নাভির স্থানাঙ্কের ফর্মুলা কি? +- AE, 0। তার মানে এখানে এর মান আমরা 10 জানি, বাট ইর মান জানি না। তার জন্য ই বের করতে হবে। E = √1 - b²/a²। তাহলে b² মানে 36, a² মানে 100, তার মানে বিয়োগ করলে আমার এখানে হলো 4/5 64, 8/10 মানে 4/5। ঠিক আছে, তাহলে নাভি দুটির স্থানাঙ্ক কত না +- AE, 0। তাহলে a মানে হচ্ছে 10 আর e মানে হচ্ছে 4/5, কাটাকুটি করলে 8,
তাহলে 8,0। এরপর আমাদের যেটা দরকার যে এই বিন্দু থেকে এই 8,0 এর দূরত্ব আর এই বিন্দু থেকে -8,0 এই বিন্দুর দূরত্ব বের করতে হবে আর তাদের সমষ্টি নির্ণয় করতে হবে। এখন এই বিন্দু দুটি থেকে নাভি দুটির দূরত্বের যোগফল, তাহলে এই বিন্দু থেকে 8,0 দূরত্ব এটা, আবার এই বিন্দু থেকে -8,0 এর দূরত্ব এটা। একে a - b হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো, দিয়ে সিম্পলিফাই করব, একেও তাই করব। হ্যাঁ, দিলে এ একটা হোল স্কোয়ারের ফর্মে আসবে, এটাও একটা হোল স্কোয়ারের ফর্মে আসবে। হোল স্কোয়ারের ফর্মে দুটো এলে তারা রুটের বাইরে বেরিয়ে যাবে, দিলে 20 অ্যান্সার হবে। তোমরা এটাকে সিম্পলিফাই করবে, আমি সিম্পলিফাই করিনি, সিম্পলিফাই করে দেখবে এটা 20 ইউনিট হচ্ছে। নেক্সট 16 দাগ যেটা বলছে যে আমাকে বলেছে x ইকুয়াল টু এটা এবং y ইকুয়াল টু এটা, এটা হচ্ছে একটা বিন্দু স্থানাঙ্ক। এই বিন্দুটি একটি উপবৃত্তের উপর অবস্থিত, এটা আমাকে দেখাতে হবে। তো দেখো বিন্দুর স্থানাঙ্ক এখানে প্যারামেট্রিক ফর্মে আছে, যেহেতু t হচ্ছে প্যারামিটার, তাহলে x ইকুয়াল টু এটা যদি হয় তাহলে a এখানে ভাগ হয়ে গেল, x বাই a এর মান হচ্ছে এইটা। ঠিক তেমনি y বাই b ইকুয়াল টু এইটা থাকলো। এটাকে 1 নম্বর আর এটাকে 2 নম্বর নাম দিলাম। এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণের বর্গের সমষ্টি করে পাই, মানে এর হোল স্কোয়ার করলাম, এর হোল স্কোয়ার করলাম, দিয়ে যোগ করব। তার মানে x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার, 1 প্লাস t স্কোয়ারের হোল স্কোয়ার, এটা লসাগু হয়ে গেল। উপরে এটার স্কোয়ার প্লাস 4 × 1 × t স্কোয়ার মানে 4t স্কোয়ার। আমরা যখন এটাকে a ভাববো আর এটাকে b ভাববো, তাহলে a - b এর হোল স্কোয়ার প্লাস 4ab, এটা হচ্ছে a প্লাস b এর হোল স্কোয়ারের ফর্মুলা, মানে 1 প্লাস t স্কোয়ারের হোল স্কোয়ারের ফর্মুলা, আর নিচে আছে 1 প্লাস t স্কোয়ারের হোল স্কোয়ার। এই দুটো কেটে গেল, অ্যান্সার হলো 1। তার মানে x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু 1, এটা অবশ্যই উপবৃত্তের সমীকরণ, আমরা যেহেতু জানি এটা। তাহলে এই সমীকরণ দুটো থেকে আমরা উপবৃত্তের সমীকরণ পেলাম। তার মানে এই বিন্দুটি, এটা একটা বিন্দুর স্থানাঙ্ক, x এর মানে এটা, y এর মানে এটা, মানে এটা একটা বিন্দুর স্থানাঙ্ক। এই বিন্দুটি তাহলে কার উপর অবস্থিত না, উপবৃত্তের উপর অবস্থিত। তো এটা গেল 16 দাগের কোশ্চেন। এরপর 17 দাগ দেখো। 17 দাগ বলছে একটি বিন্দু কোনো সমতলে এমনভাবে গতিশীল যে 4,0 এবং -4,0 বিন্দু থেকে তার দূরত্ব দুটির সমষ্টি সর্বদা 10 একক। তাহলে দূরত্ব দুটির সমষ্টি বলেছে সর্বদা 10 একক। আমি এইচকে ধরে নিলাম বিন্দুটির স্থানাঙ্ক। তাহলে বিন্দুটি থেকে যে দুটি প্রদত্ত বিন্দু দেওয়া আছে তাদের দূরত্ব নির্ণয় করেছি, এই দূরত্ব দুটির সমষ্টি 10 একক। এরপর একে সিম্পলিফাই করেছি, সিম্পলিফাই করে আমার এইটা বেরিয়েছে 9h স্কোয়ার প্লাস 25k স্কোয়ার ইকুয়াল টু 225। তোমরা তোমাদের মতো সিম্পলিফাই করবে। আমি একটাকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেছি, দিয়ে উভয় পক্ষকে হোল স্কোয়ার করেছি। হ্যাঁ, হোল স্কোয়ার করে এখানে কয়েকটা স্টেপ জাম্প করা আছে, তোমরা নিজেদের মতন করে একে সিম্পলিফাই করবে। একে a প্লাস b এর হোল স্কোয়ারের সূত্রে ভেঙেছি, এইটাকে সমান চিহ্নের বাম দিকে দিয়েছি, বাকি সবাইকে সমান চিহ্নের ডান দিকে দিয়েছি। হ্যাঁ, দিতে আমাদের হয়েছে ডান দিকে 100 - 16h। তারপর আবার একে কাটাকুটি, এখান থেকে কমন নিয়েছি 4, কাটাকুটি করেছি, উভয় পক্ষে আবার হোল স্কোয়ার করেছি, লাস্ট আমাদের এটা বেরিয়েছে। তাহলে এটা হচ্ছে 9x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার ইকুয়াল টু 225। ইহাই নির্ণেয় সঞ্চারপথের সমীকরণ এবং এটি একটি উপবৃত্তের আকারে প্রকাশ করা হয়েছে। তার মানে এটা একটা উপবৃত্ত। এরপর 18 দাগ যেটা বলেছে দেখো, 18 দাগ যেটা বলেছে তোমার একটি বিন্দু এমনভাবে গতিশীল যে x - 8 ইকুয়াল টু 0 সরলরেখা থেকে তার দূরত্ব 2,0 বিন্দু থেকে তার দূরত্বের দ্বিগুণ। তাহলে 2,0 বিন্দু থেকে তার দূরত্ব বের করেছি, আর বলেছে 8,0 বিন্দু থেকে x - 8 ইকুয়াল টু 0 সরলরেখা থেকে দূরত্ব। তা x - 8 ইকুয়াল টু 0 সরলরেখা থেকে দূরত্ব এইটা, আর যে বিন্দুটা বলেছে তার থেকে দূরত্ব এইটা। আমি গতিশীল বিন্দুর যে কোনো অবস্থানের স্থানাঙ্ক ধরে নিয়েছি h, কে। তাহলে এই সরলরেখা থেকে দূরত্ব আর বিন্দু থেকে দূরত্ব বের করেছি। সরলরেখা থেকে দূরত্বটা বিন্দু থেকে দূরত্বের দ্বিগুণ বলেছিল, তার জন্য 2 গুণ করেছি। এরপর উভয় পক্ষে হোল স্কোয়ার করে সিম্পলিফাই করে আমার যেটা বেরিয়েছে 3h স্কোয়ার প্লাস 4k স্কোয়ার ইকুয়াল টু 48। তার মানে 3x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু 48।
ইহাই নির্ণেয় সঞ্চারপথের সমীকরণ। যেটা সিম্পলিফিকেশান সেটা তোমরা নিজেরা করতে পারবে, আমি জাস্ট ফরম্যাটটা বলে দিয়েছি, এই ফরম্যাটে হবে। অনেক জায়গায় আমি ক্যালকুলেশন তোমাদের দেখিয়েও দিয়েছি। তো এটা গেল 18 দাগের কোশ্চেন। এরপর 19 দাগের অঙ্কটা দেখো। এরপর 19 দাগ যেটা বলছে তোমার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এখানে এ হচ্ছে বড় বি এর তুলনায়। উপবৃত্তের পরাক্ষ এ ডট এবং উপবৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দু পি থেকে তার পরাক্ষের উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু এন হলে প্রমাণ করো পি এন স্কোয়ার বাই এ এন ইন্টু এ ডট এন ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে দেখো, যদি পরাক্ষের দুই প্রান্ত এ ডট হয়, তার মানে এ আর এ ডট এই দুটো হচ্ছে দুটো শীর্ষবিন্দু। ওকে, তো তাহলে দেখো আমরা উপবৃত্তের উপর অবস্থিত যে কোনো একটা বিন্দু ধরে নিলাম এইচ কমাকে। এখন পরাক্ষের উপর এই বিন্দু থেকে পরাক্ষের উপর যে লম্ব পাদবিন্দু হবে, পরাক্ষটা যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত, তার মানে এই লম্ব পাদবিন্দু এটাও এক্স অক্ষের উপর অবস্থিত। আর এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্কে ওয়াই এর মান 0 হয়, আর এক্সের মান কত হবে, যেহেতু এই বিন্দু থেকে আমরা লম্বটা অঙ্কন করেছি। এইটা যদি একটা উপবৃত্ত হয়, তো এইটা যদি আমাদের পি এইচ কমা কে হয়, তাহলে এখান থেকে আমরা যে লম্বটা অঙ্কন করব, এখান থেকে এই পর্যন্ত হবে এইচ, আর এই বিন্দুর স্থানাঙ্ক তাহলে হবে এইচ কমা 0, সেটা ধরা হয়েছে। তো তাহলে দেখো, এই যে পি এন, এই দূরত্বটা কত না, এই পি এন এর দূরত্ব হবে এখান থেকে এই পর্যন্ত লেন্থ, এইটা কত কে, তাহলে মড কে, এটা হচ্ছে পি এন। এবারে বলছে শীর্ষবিন্দু দুটি কি কি আছে না, একটা আছে এ আর একটা আছে এ ডট। এই এ ডট যে শীর্ষবিন্দু দুটি, তাদের স্থানাঙ্ক কত না, আমরা জানি এখান থেকে এই পর্যন্ত হয় এ। তাহলে দেখো, এখান থেকে এই পর্যন্ত যদি এ হয়, তাহলে এর স্থানাঙ্ক হবে এ কমা 0, আর এটা হবে মাইনাস এ কমা 0। তার মানে শীর্ষবিন্দু দুটির স্থানাঙ্ক প্লাস মাইনাস এ কমা 0। এবার আমাদের যেটা বের করতে হবে, এখানে কি কি দরকার, এ এন দরকার আর এ ডট এন দরকার। তা আমরা দেখো এ এন এর মান বের করেছি আর এ ডট এন এর মান বের করেছি। এ এন আর এ ডট এন এর মান বের করেছি, এর স্থানাঙ্ক জানি, এর স্থানাঙ্ক জানি, এই দূরত্ব বের করতে পারবো, এই দূরত্বও বের করতে পেরে যাব। তো দেখো, এই দুটো মান আমরা বের করেছি। বের করে আমাদের বামপক্ষ যেটা বলেছে সেটার ভ্যালু আমরা আগে বের করে নিয়েছি। পি এন এর মান জানি, এ এন এর মান জানি, আর এ ডট এন এইটার মানও আমরা জানি, এটা এন হবে। এ ডট এন এটার মানও আমরা জানি, এটা এ ডট এন বলা হয়েছে। হ্যাঁ, এ ডট এন এর মান আমরা বের করে ফেলেছি। এইবারে যে যার জায়গায় যে যার মান বসিয়ে দিয়েছি। যেহেতু পি বিন্দু উপবৃত্তের উপর অবস্থিত, তার মানে পি বিন্দুর যে স্থানাঙ্ক হবে সেটা উপবৃত্তকে অবশ্যই স্যাটিসফাই করবে। উপবৃত্তের সমীকরণ ছিল এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এক্স ওয়াইয়ের জায়গায় এইচকে বসালে নিশ্চয়ই স্যাটিসফাই করবে। এইবার তাহলে এইটাকে বাঁ দিকে রেখে যদি একে ডান দিকে দিয়ে দিই, তাহলে হবে এইটা, একে সিম্পলিফাই করলাম, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ স্কোয়ার। তো দেখো, তার মানে যেটা দাঁড়াচ্ছে যে কে স্কোয়ার এর নিচে যদি একে নিয়ে যাই, তাহলে বি স্কোয়ারটা উপরে চলে যাবে, তাই করেছি। এইবারে এইটা একটু আগে এই যে বের করানো হয়েছে, এই যে এইটা হচ্ছে পি এন স্কোয়ার বাই এ এন ইন্টু এ ডট এন এর মান। তাহলে এর জায়গাতে আমরা এটা বসাতে পারি, এই যে এর জায়গায় এটা বসিয়ে দিলাম। ডান পক্ষে বি স্কোয়ার বাই স্কোয়ার থাকলো, আর এইটা সমান বি স্কোয়ার বাই স্কোয়ার, এটাই প্রমাণ করতে দিয়েছে। তো এটা একটু ভালো করে দেখে রাখবে, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এরপর নেক্সট যেটা বলেছে দাগ নম্বর 20 দাগ নম্বর যেটা বলেছে যে প্রমাণ করো যে কোনো উপবৃত্তের একটি নাভিলম্বের উপরের প্রান্তবিন্দু এবং অপর নাভিলম্বের নিম্ন প্রান্তবিন্দুর সংযোগ সরলরেখা উপবৃত্তের কেন্দ্রবিন্দু দিয়ে যায়। তার মানে আমাকে যেটা বলা হয়েছে যে একটা উপবৃত্তের দুটো নাভি আছে, একটা এস আর একটা এস ডট। এই যে নাভিলম্ব আছে, এর উপরের প্রান্তবিন্দু মনে করো এল, এর নিচের প্রান্তবিন্দু মনে করো এল ডট। বলছি এই এল ডট যখন আমরা যুক্ত করব, সেই যোগ সরলরেখাটা অবশ্যই মূলবিন্দু দিয়ে যাবে, অর্থাৎ কেন্দ্র দিয়ে যাবে।
এইটা আমাকে কোশ্চেন করেছে। আবার যদি উল্টোটা করো, এর উপরের প্রান্তবিন্দু এর নিচের প্রান্তবিন্দু যোগ করো, তাহলে সেটাও কিন্তু আমাদের মূলবিন্দুতে যাবে, এটা প্রমাণ করতে হবে। তা আমরা উপবৃত্তের সমীকরণ ধরে নিলাম x² বাই a² প্লাস y² বাই b² ইকুয়াল টু 1। নাভি দুটির স্থানাঙ্ক কত হয় সেটা আমরা জানি, প্লাস মাইনাস ae, 0। তাহলে এই যে ae, 0 এই বিন্দুগামী যে নাভিলম্ব আছে তার ওপরের প্রান্তবিন্দু কি হবে, নিশ্চয়ই এখান থেকে এটা ae হবে, আর এখান থেকে এটা হচ্ছে নাভিলম্বের অর্ধেক। নাভিলম্ব হচ্ছে 2b² বাই a, তাহলে এটা হচ্ছে b² বাই a। তাহলে দেখো এর স্থানাঙ্ক কত হয়ে গেল, ae, b² বাই a। ঠিক তেমনি এইদিকে যদি নিচে আসি তাহলে মাইনাস ae আর এটা মাইনাস b² বাই a, তাহলে মাইনাস ae মাইনাস b² বাই a, এটা হচ্ছে s ডট বিন্দু দিয়ে যেটা গেছে তার স্থানাঙ্ক। এরপর এই l ডট এই দুটোর আমরা কিন্তু স্থানাঙ্ক জেনে গেছি। একটা l বিন্দুর স্থানাঙ্ক জেনে গেছি আর একটা l ডট বিন্দুর স্থানাঙ্ক জেনে গেছি। এই দুটোর মধ্যবিন্দু যোগ হিসেব করো, এইটা প্লাস এইটা বাই 2 মানে 0, আবার এইটা প্লাস এইটা মানে বাই 2 মানে 0। তার মানে এই দুটোর মধ্যবিন্দু হচ্ছে মূলবিন্দু, এদের মধ্যবিন্দু হচ্ছে মূলবিন্দু। যেহেতু l ডট এদের মধ্যবিন্দু যেহেতু o, তার মানে অবশ্যই এই তিনটে একই রেখার উপর আছে। সেটাই প্রমাণ করা হচ্ছে যে এদের মধ্যবিন্দু যদি 0, 0 হয়, তার মানে l ডট সরলরেখা উপবৃত্তের কেন্দ্রবিন্দুগামী। এই সরলরেখা l ডট সরলরেখা উপবৃত্তের কেন্দ্রবিন্দুগামী। তো এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। এটা হচ্ছে 20 দাগের কোশ্চেন। এরপর 21 দাগ দেখো। এরপরে 21 দাগের যে কোশ্চেনটা বলেছে যে x² বাই a² প্লাস y² বাই b² ইকুয়াল টু 1 উপবৃত্তের উপরিস্থিত বিন্দু দুটির উৎকেন্দ্রিক কোণ θ1 এবং θ2 হলে প্রমাণ করো যে ওই বিন্দু দুটি দ্বারা গঠিত জ্যায়ের সমীকরণ x বাই a cos θ1 প্লাস θ2 বাই 2 প্লাস y বাই b sin θ1 প্লাস θ2 বাই 2 ইকুয়াল টু cos θ1 প্লাস মাইনাস θ2 বাই 2, এটা প্রমাণ করতে দিয়েছে। তো দেখো আমরা উৎকেন্দ্রিক কোণ যদি এই দুটো দেওয়া থাকে, তো তাহলে P এবং P ডট বিন্দু দুটো ধরে নেব আমরা কিভাবে না, উৎকেন্দ্রিক কোণ যদি থিটা হয় তাহলে a cos θ, b sin θ হয়। এখানে θ1 আর θ2 বলেছে, তাহলে a cos θ1 b sin θ1 আর a cos θ2 b sin θ2, এটা প্যারামেট্রিক ফর্মে দুটো পয়েন্ট আমরা ধরে নিলাম। এই দুটো পয়েন্টের যে সংযোজক রেখা ওটা একটা জ্যা নিশ্চয়ই, তাহলে এদের যে সংযোজক জ্যা তার সমীকরণ কি হবে না y মাইনাস y1 ইকুয়াল টু y মাইনাস a1 বাই y1 বাই x মাইনাস x1 ইকুয়াল টু, যেমন ফর্মুলা আছে সেই রকমভাবে যদি আমরা একে ফর্মুলায় বসাই, তাহলে p বিন্দুর স্থানাঙ্ক জানি, q বিন্দুর স্থানাঙ্ক জানি, এই দুটো সংযোজক রেখার সমীকরণ হচ্ছে এইটা। আচ্ছা দেখো, যদি এই দুটোর সংযোজক রেখার সমীকরণ এইটা হয়, তাহলে একে আমরা সিম্পলিফাই করার সময় এখানে কিছু আমরা ফর্মুলা ইউজ করেছি, যেটা সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা, এটা এখানে বসানো আছে। সাইন সি প্লাস 2 সাইন মাইনাস আছে, তার মানে 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, হ্যাঁ, মানে θ2 মাইনাস θ1 বাই 2, এরকমভাবে এর ফর্মুলাটা পড়েছে। নিচেও সেরকম ফর্মুলা পড়েছে। এই ফর্মুলাগুলো আমরা ত্রিকোণমিতিতে শিখেছি। যারা প্রথম থেকে পড়েছো তাদের ত্রিকোণমিতির চ্যাপ্টারটা হয়ে গেছে, তাহলে সেই সূত্রগুলো অ্যাপ্লাই করে আমাদের এখানে সিম্পলিফিকেশন করা আছে, তোমরা নিজেরা একটু দেখে নেবে। খাতায় আগে কোশ্চেনটা তুলে নাও, এই জায়গায় ক্যালকুলেশনটাই শুধু তোমাদের বোঝার আছে, এখানে কিন্তু আর কিছু না। এবং এই প্রত্যেকটা জায়গায় ক্যালকুলেশনে আমরা ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করেছি এবং প্রত্যেকটা সূত্র আমরা আগে শিখে রেখেছি। তো এটা হচ্ছে 21 দাগের কোশ্চেন। আমাদের লাস্ট লাইনে এর সমীকরণটা বেরিয়ে গেছে, এই সমীকরণ বেরোবে বলে আমাকে প্রমাণ করতে দেওয়া হয়েছে। তো তাহলে এটা গেল 21 দাগের কোশ্চেন। এরপর নেক্সট কোশ্চেন দেখো, এরপর 22 দাগের কোশ্চেনটা দেখো। 22 দাগ যেটা বলছে যে কোনো উপবৃত্তের পরাক্ষের উপর অবস্থিত কেন্দ্র থেকে সমুদ্রবর্তী দুটি জ্যায়ের প্রান্তবিন্দুর উৎকেন্দ্রিক কোণ যথাক্রমে আলফা, বিটা, গামা, ডেল্টা হলে দেখাও যে tan আলফা বাই 2, tan বিটা বাই 2, tan গামা বাই 2, tan ডেল্টা বাই 2 ইকুয়াল টু 1। তার মানে একটা উপবৃত্ত আছে, এই উপবৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা 0, 0 বিন্দুতে, কেন্দ্র থেকে সমান দূরবর্তী দুটি বিন্দু আমরা নিলাম,
যে কোনো দুটো বিন্দু নিলাম, এটা ফোকাস হবে তেমন কথা নেই। একটা বিন্দু এস নিলাম, এটা কে দূরত্বে আছে, তাহলে এদিকেও কে দূরত্বে আর একটা বিন্দু নেব। তার মানে এদিকে যদি কে কমা জিরো হয়, এদিকে হবে মাইনাস কে কমা জিরো। এই দুটো বিন্দু দিয়ে এই দুটো বিন্দুগামী আমরা দুটো জ্যা অঙ্কন করলাম। এই জ্যাটা পি পি ডট নাম, আর এই জ্যাটা হচ্ছে কিউ কিউ ডট নাম। তো এদের প্রান্তবিন্দুগুলোর একটা স্থানাঙ্ক আছে, তা আমাদেরকে বলা আছে যে এদের প্রত্যেকের উৎকেন্দ্রিক কোণ আমাকে দেওয়া আছে, ইসেন্ট্রিসিটি অ্যাঙ্গেল। তো ইসেন্ট্রিক অ্যাঙ্গেল যদি এর আলফা হয়, তার মানে এই উপবৃত্তের সমীকরণ যদি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 হয়, এবং এই পি বিন্দুর উৎকেন্দ্রিক কোণ যদি আলফা হয়, তার মানে এটা হবে এ কস আলফা বি সাইন আলফা। আর পি ডট বিন্দুর এটার হচ্ছে উৎকেন্দ্রিক কোণ অর্থাৎ ইসেন্ট্রিক অ্যাঙ্গেল, সেটা হচ্ছে বিটা, তার মানে এ কস বিটা বি সাইন বিটা। ঠিক তেমনি এটা এ কস গামা বি সাইন গামা, এ কস ডেল্টা বি সাইন ডেল্টা। তো এইটা এখানে লেখা আছে যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী দুটি জ্যা পি পি ডট এবং কিউ কিউ ডটের প্রান্তবিন্দু পি পি ডট কিউ কিউ ডট এর উৎকেন্দ্রিক কোণ যথাক্রমে আলফা বিটা গামা ডেল্টা। তাহলে এস ও এস ডট বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে আমরা ধরে নিলাম কে কমা জিরো এবং মাইনাস কে কমা জিরো, সেটা আগেই তোমাদের বলে দিয়েছি। এবার এখানে একটাই শুধু লজিক এখানে কাজ করাতে হবে, যেটা হচ্ছে যেহেতু পি পি ডট একটাই সরলরেখা, তার মানে এস পি এর প্রবণতা যা হবে এস পি ডট এর প্রবণতাও তাই হবে। আমরা এর অ্যাঙ্গেল জানি, এর কোঅর্ডিনেট জানি, আর এস বিন্দুর কোঅর্ডিনেট জানি, তাহলে এর প্রবণতা বের করতে পারবো। ঠিক তেমনি এর প্রবণতাও বের করতে পারবো, যেহেতু এর কোঅর্ডিনেট জানি, এর কোঅর্ডিনেট জানি। তাহলে এই দুটোর প্রবণতা যেহেতু একই রেখার উপর অবস্থিত, তাহলে এদের প্রবণতাগুলি অবশ্যই কী হবে না সমানুপাতি হবে। তাহলে দেখো আমরা এর সমান হবে, তার মানে এর যেহেতু দুটো একই স্ট্রেট লাইনে আছে, তার মানে এর প্রবণতা কত না, দেখো এর প্রবণতা হচ্ছে y2 মাইনাস y1 মানে 0 মাইনাস এইটা বাই x2 মাইনাস x1 মানে k মাইনাস a cos আলফা। তো এইটাই করা হয়েছে k মাইনাস এই যে সরি এটা হয়ে যাবে তোমার 0 মাইনাস বি সাইন বিটা y2 মাইনাস y1 k মাইনাস a cos বিটা। তাহলে এটা হচ্ছে 0 মাইনাস বি সাইন আলফা, এটা আলফা হবে। ওকে, এটা আলফা। তো তাহলে দেখো যে এখানে যদি আমরা এই 0 0 তো উঠে গেল, মাইনাস মাইনাস কেটে যাবে, বি বি কেটে যাবে, কোনাকুনি গুণ করলাম, গুণ করলে এইটা হলো। এইবার একে যদি আমরা একটু সিম্পলিফাই করে নিই, তাহলে কি আসবে না এটা হচ্ছে এইটাকে সমান চিহ্নের বাম দিকে নিয়ে আসবো, কে কমন নিয়ে নিব, সাইন বিটা মাইনাস সাইন আলফা সমান চিহ্নের এদিকে এলে নিচে চলে এসছে। এরপর এইটাকে যদি সমান চিহ্নের ডান দিকে দিই, দেওয়ার পরে যদি আমরা এ কমন নিয়ে নিই, তাহলে কি আসবে না কস আলফা সাইন বিটা মাইনাস কস বিটা সাইন আলফা, কসে সাইন বি মাইনাস সাইনে কস বি। এটা কিসের ফর্মুলা না সাইন বিটা মাইনাস আলফার ফর্মুলা হচ্ছে এইটা। আলফা মাইনাস বিটা যদি হতো তাহলে আগে এটা, তারপর মাইনাস সাইন দিয়ে এটা হতো। তো একে তোমরা তোমাদের মতো সিম্পলিফাই করবে। এটা ত্রিকোণমিতির ফর্মুলা আমরা শিখেছি, সাইন এ মাইনাস বির ফর্মুলা। আবার বলছি, এটাকে সমান চিহ্নের বাম দিকে নিয়ে কে কমন, এটাকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে এ কমন, তাহলে কে এখানে থাকলো, আর এখানে যে এ কমন নিয়েছিল সেটা এর নিচে চলে গেল। এখানে কে কমন নেওয়ার পরে যেটা ছিল সাইন বিটা মাইনাস সাইন আলফা, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, বাকি এদিকে উপরে যেটা পড়ে থাকবে সেটা সাইন বিটা মাইনাস আলফার ফর্মুলা। তো এবার আমরা এইটাকে একটু সূত্রে ভেঙে নিয়েছি। এই যে বিটা মাইনাস আলফা আছে তাকে আমরা একটু ফর্মুলায় ভেঙে নিয়েছি, যে 2 সাইন বিটা মাইনাস আলফা বাই 2 এটা অংশকোণের ফর্মুলা। এখানে যে ফর্মুলাটা কাজে লাগানো হয়েছে, আমি ফর্মুলাটা এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি, যে সাইন থিটা is equal to 2 sin theta by 2 cos theta by 2, 2 sin theta by 2 cos theta by 2।
তাহলে এটাকে যদি থিটা ধরে নিই আমরা, তাহলে সাইন থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, এই ফর্মুলা এখানে ইউজ করা হয়েছে। আর এটা কি করা হয়েছে না সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা। সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা হচ্ছে, সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা হচ্ছে 2 সাইন সি মাইনাস সাইন সি মাইনাস সাইন ডি 2 সাইন সি মাইনাস ডি বাই 2 কস সি প্লাস ডি বাই 2। এইটা হচ্ছে আমাদের সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা। তো দেখো এখানে 2 2 কেটে গেল, আর এইটা কেটে গেল, তাহলে কস বিটা মাইনাস আলফা বাই 2 আর কস বিটা প্লাস আলফা বাই 2, এইটা আলটিমেট বাঁচলো। এইবার আমরা যেটা পেলাম এটাকে যোগভাগ প্রক্রিয়া করেছি, লব যুক্ত হর বাই লব বিযুক্ত হর, তাহলে এখানেও তাই হবে। এরপর একে আমরা আবার ফর্মুলায় ভেঙেছি, যে কস সি প্লাস কস ডির ফর্মুলা আর কস সি মাইনাস কস ডির ফর্মুলা। এই ফর্মুলাগুলো সব ত্রিকোণমিতির ফর্মুলা এখানে ইউজ করা হয়েছে। যারা প্রথম থেকে পড়ছো তোমাদের ত্রিকোণমিতি যতদূর করানো হয়েছে তার মধ্যে তোমরা গুণিতক কোণ অংশ কোণের ফর্মুলাগুলো শিখেছিলে, তাহলে সেটা হচ্ছে এইখানে আমাদের পেলাম। তাহলে আলটিমেট কত না 2 2 কেটে গেল, কস বাই সাইন মানে হচ্ছে কট, কস বাই সাইন মানে কট, তাহলে এটা কট আলফা বাই 2 কট বিটা বাই 2। এটা আমরা পেলাম কে প্লাস এ বাই কে মাইনাস এ, এটার মান আমরা বের করলাম। ঠিক একইভাবে আমরা এই জ্যাতে চলে আসি, এই জ্যাতে এর প্রবণতা যা হবে এর প্রবণতাও তাই হবে। তাহলে আমরা লিখলাম একইভাবে এইচ ডট কিউ ডট এর প্রবণতা ইকুয়াল টু এইচ ডট কিউ এর প্রবণতা, এবং এই দুটোর প্রবণতা লিখে কোনাকুনি গুণ করে ঠিক একই নিয়মে যদি আমরা এগোই, তাহলে এখানেও একটা কে প্লাস এ বাই কে মাইনাস এর মান আমরা এইটা পাবো। এবারে কে প্লাস এ বাই কে মাইনাস এর মান দুবার পেয়েছি, এটা তোমরা একইভাবে বলে লিখে দিতে পারো, আর নতুবা এটা ক্যালকুলেশনটাও করে তোমরা দেখিয়ে দিতে পারো। যেমনভাবে আমরা ক্যালকুলেশন করেছি সেইভাবে তোমরা করতে পারো, আর নতুবা অনুরূপভাবে লিখে তোমরা ডাইরেক্ট এটা লিখতেও পারো, কোনো অসুবিধা নেই। তো তাহলে এটার মান এইটা বেরিয়েছে, এটার মান এইটা বেরিয়ে, তার দুটো নিশ্চয়ই সমান হবে। তাহলে এইটা ইকুয়াল টু এইটা আমরা এখানে লিখে দিলাম। 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি, যে এইটা ইকুয়াল টু এইটা। এবারে এইটা কট আছে, তাহলে ট্যান করতে গেলে 1 বাই হয়ে যাবে, 1 বাই ট্যান আলফা বাই 2 1 বাই ট্যান বিটা বাই 2, কোনাকুনি এর সঙ্গে গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে হলো ট্যান আলফা বাই 2 ইন্টু ট্যান বিটা বাই 2 ইন্টু ট্যান গামা বাই 2 ইন্টু ট্যান ডেল্টা বাই 2 ইজ ইকুয়াল টু 1। এটাই আমাদের প্রুফ করতে দিয়েছে। তো এটা গেল আমাদের 22-এর দাগের কোশ্চেন। এরপর দেখো 23-এর দাগ কি বলছে। ভিডিও পজ করে অঙ্কটা তোমরা তুলে নাও, আর ছবিটা অবশ্যই তোমরা আঁকবে, কারণ ছবিটা না আঁকলে একটু বেশি লিখতে হবে, অনেক লিখতে হবে। তো ছবিটা এঁকে আমরা যদি সাইডে দেখিয়ে দিই, তাহলে লেখা একটু কম হলেও আমরা ছবিতে যেহেতু ডায়াগ্রামটা দেখিয়ে রেখেছি, অতএব আমাদের সেক্ষেত্রে একটু ঝামেলাটা কমে যাবে। 23-এর দাগের যে অঙ্কটা আমাদের বলেছে, দেখো সেই টাইপের একটা অঙ্ক আমরা খুব সম্ভবত আগে করেছিলাম। 23-এর দাগে যেটা দেওয়া আছে, প্যারামেট্রিক ফর্মে একটা ইকুয়েশন দেওয়া আছে, প্যারামেট্রিক ফর্মে একটা পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে প্যারামেট্রিক আকারে। প্যারামেট্রিক আকারে কোঅর্ডিনেট কেমন হয় তোমরা নিশ্চয়ই জানো, যে এক্স ইকুয়াল টু টি দিয়ে একটা ফাংশন থাকবে, ওয়াই ইকুয়াল টু টি দিয়ে আর একটা ফাংশন থাকবে। তো বলেছে এক্স ইকুয়াল টু 5 ইন্টু 1 মাইনাস টি স্কোয়ার বাই 1 প্লাস টি স্কোয়ার, এক্স ইজ ইকুয়াল টু 5 ইন্টু 1 মাইনাস টি স্কোয়ার বাই 1 প্লাস টি স্কোয়ার, 1 মাইনাস টি স্কোয়ার বাই 1 প্লাস টি স্কোয়ার, আর ওয়াই ইজ ইকুয়াল টু 6 ইন্টু টি বাই 1 প্লাস টি স্কোয়ার, 6 ইন্টু টি বাই 1 প্লাস টি স্কোয়ার। এটা প্যারামেট্রিক ফর্মে আছে, এটা 23 দাগ নম্বর। তাহলে দেখো আমরা 5 যদি এখানে ভাগ করে দিই, তাহলে এক্স বাই 5 ইকুয়াল টু 1 মাইনাস টি স্কোয়ার বাই 1 প্লাস টি স্কোয়ার, আর এখানে যদি 6টাকে এখানে ভাগ করে দিই, ওয়াই বাই 6 ইজ ইকুয়াল টু টি বাই 1 প্লাস টি স্কোয়ার। তাহলে এবার দেখো আমরা যদি এইখানে এর স্কোয়ার করি এবং এর স্কোয়ার করি দিয়ে তাদেরকে যোগ করি, তার মানে নিশ্চয়ই এই দুটোর স্কোয়ারের যোগ করতে হবে। তাহলে 1 মাইনাস টি স্কোয়ারের হোল স্কোয়ার বাই 1 প্লাস টি স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস টি স্কোয়ার বাই
ওয়ান প্লাস টি স্কোয়ারের হোল স্কোয়ার। তো তাহলে দেখো এখানে লসাগু হয়ে গেল, দুটোর হরে একই জিনিস আছে, তাহলে ওয়ান প্লাস টি স্কোয়ারের হোল স্কোয়ার, আর উপরে হবে ওয়ান মাইনাস টি স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস এখানে সংখ্যাটা খুব সম্ভবত এখানে ভুল লেখা হয়ে থাকতে পারে, ওয়ান প্লাস টি স্কোয়ার, হ্যাঁ 6 ইন্টু 6 ইন্টু আছে, তো এটার নিচে 6 নামানোর দরকার নেই, এটা নিচে 3 নামাও আর 2 এখানে রেখে দাও। কেন 2 রেখে দেবে একটু পরে বলছি আমি। এখানে 2 রেখে দাও, তার মানে এখানে আমাদের হয়ে যাবে স্কোয়ার করলে 4t স্কোয়ার হয়ে যাবে, তবে গিয়ে এটা ফর্মুলায় পড়বে। এটা 4 না হলে এটা ফর্মুলায় পড়বে না, তাহলে এখানে কি হয়ে যাবে 3 স্কোয়ার। ওকে, 3 স্কোয়ার হয়ে যাবে। তাছাড়া আমার ওয়াই এর নিচে ছোট সংখ্যা দরকার, দিলে সমীকরণটা ভালো। তাছাড়া এখানে 2 দরকার বলে এখানে 3 আমরা লিখেছি। তো ঠিক আছে, দেখো তাহলে এটা ফর্মুলায় পড়ে গেল 1 প্লাস টি স্কোয়ারের হোল স্কোয়ার বাই 1 প্লাস টি স্কোয়ারের হোল স্কোয়ার, এটা কেটে গেল, অ্যান্সার 1। তার মানে আমরা যেটা পেলাম যে এক্স স্কোয়ার বাই 5 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, যাহা একটি উপবৃত্ত, এবার কি নির্ণয় করতে দিয়েছে? এই উপবৃত্তের সমীকরণ তো নির্ণয় করতে দিয়েছে, এর সঙ্গে আরেকটা জিনিস নির্ণয় করতে গিয়েছে, উপবৃত্তটির উৎকেন্দ্রতা নির্ণয় করো। হ্যাঁ, উৎকেন্দ্রতা নির্ণয় করো মানে ইসেন্ট্রিসিটি, উৎকেন্দ্রতা মানে ইসেন্ট্রিসিটি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস 9/25, তার মানে হচ্ছে 4/5। এটা হচ্ছে ইসেন্ট্রিসিটি। এটা গেল দাগ নম্বর 23। ভিডিও পজ করে অঙ্কটা তোমরা তুলে নাও, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর নেক্সট অঙ্ক দেখো এরপর 24-এর দাগ যেটা বলছে, 24-এর দাগ বলছে দেখাও যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 উপবৃত্তের উপাক্ষের একটি প্রান্ত দিয়ে অঙ্কিত জ্যাসমূহের মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণ হয় এইটা। তার মানে উপবৃত্তের একটা উপাক্ষ আছে, এইটা আমি ধরলাম যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এই উপবৃত্তের একটা উপাক্ষ অর্থাৎ মাইনর অ্যাক্সিসের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক কত? না, যদি একটা উপবৃত্ত যদি এইটা হয়, এইটা যদি একটা উপবৃত্ত হয়, তার মাইনর অ্যাক্সিস হচ্ছে এইটা। এই মাইনর অ্যাক্সিসের যে 2 প্রান্ত 0, b 0, -b, এই কারণে আমি লিখেছি 0, +- b। এটা হচ্ছে মাইনর অ্যাক্সিসের 2 প্রান্তবিন্দুর স্থানাঙ্ক। আমাদেরকে বলা হয়েছে যে এই যে 0, +- b, এই যে 0, +- b, এই বিন্দুগামী অনেক জ্যা আছে। এইটা একটা জ্যা, কর্ড, যা বলতে কর্ড আর কি। এটা একটা কর্ড, এটা একটা কর্ড, এটা কর্ড, এটা কর্ড, আবার এদিক দিয়েও এরকম কর্ড গেছে অনেক। এই যে কর্ডগুলো গেছে, এই যে এই বিন্দুগামী যে কর্ডগুলো গেছে, জ্যাগুলো গেছে, এই প্রত্যেকটা জ্যা, মনে করো এটা একটা জ্যা, তাহলে এই জ্যায়ের একটা মধ্যবিন্দু নিশ্চয়ই আছে, মিড পয়েন্ট। এই যে মিড পয়েন্ট আছে, মধ্যবিন্দু, এই যে মিড পয়েন্ট, এই ধরো এটা একটা জ্যা, এর একটা নিশ্চয়ই মিড পয়েন্ট আছে, এই জ্যায়ের একটা মিড পয়েন্ট আছে, এই জ্যায়ের একটা মিড পয়েন্ট আছে। এই প্রত্যেকটা মিড পয়েন্টকে যুক্ত করলে একটা নিশ্চয়ই আমরা সঞ্চার পথ খুঁজে পাবো। তো এই সঞ্চার পথের সমীকরণ আমাদের দরকার, যে এই কর্ডগুলির মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ দরকার। তাহলে আমরা ধরে নিলাম যে 0, +- b বিন্দুগামী যে জ্যাগুলো আছে, এই দুটো বিন্দুগামী যে জ্যাগুলো আছে, তাদের এই মধ্যবিন্দুর সঞ্চারপথ যেহেতু বের করতে বলেছে, তার মানে এই মধ্যবিন্দুগুলোকে আমরা এইচ কে বলে ধরে নেব। আমি ধরলাম এর মধ্যবিন্দুগুলি হচ্ছে এইচ, কে। এইচ, কে হচ্ছে এদের মধ্যবিন্দু। আচ্ছা দেখো, যদি এইচ, কে তাদের মধ্যবিন্দু হয়, তার মানে নিশ্চয়ই, আচ্ছা আরেকটা কি না, এই যে জ্যাটা আছে, এই জ্যায়ের একটা প্রান্তবিন্দুর স্থানাঙ্ক 0, b, আর একটা প্রান্তবিন্দুর স্থানাঙ্ক জানি না,
তো সেটাকে আমরা আলফা কমা বিটা ধরলাম। প্রত্যেকটা যে প্রান্তবিন্দু আছে তাকে আমরা আলফা কমা বিটা বলে ধরে নিলাম। তো তাহলে দেখো, যদি অপর প্রান্তবিন্দু আলফা বিটা থাকে আর একটা প্রান্তবিন্দু 0, b থাকে এবং এদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক যদি আমাদের hk হয়, এদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক যদি hk হয়, তাহলে hk এর সঙ্গে এদের সম্পর্ক কি না 0 প্লাস আলফা বাই 2 ইকুয়াল টু h আর b প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু k। তাই করা হয়েছে যে h ইকুয়াল টু আলফা বাই 2 আর k ইকুয়াল টু বিটা প্লাস মাইনাস b বাই 2। কেন বলা হয়েছে? কারণ দুটোকে একসঙ্গে বলে দেওয়া হয়েছে। এইটার বেলায় বিটা প্লাস b বাই 2 দিলে k এর মান বেরোবে, আর এটার বেলায় এরও তো অপর প্রান্ত আলফা বিটা, তার মানে বিটা মাইনাস b বাই 2 ইকুয়াল টু k। সেই জন্য একসঙ্গে লিখে দেওয়া হয়েছে k ইকুয়াল টু বিটা প্লাস মাইনাস b বাই 2। এদেরও মধ্যবিন্দু বেরিয়ে গেল আর এদেরও মধ্যবিন্দু বেরিয়ে গেল প্লাস মাইনাস একসাথে দিলে। তো দেখো, এই যে আলফা বিটা বিন্দুগুলো, এই আলফা বিটা বিন্দুগুলো এগুলো কিন্তু সবই উপবৃত্তের উপর অবস্থিত। তার মানে এই আলফা বিটা বিন্দু উপবৃত্তের এই যে সমীকরণ ইলিপসের যে ইকুয়েশান, একে নিশ্চয়ই স্যাটিসফাই করবে। আর যদি ইলিপসের ইকুয়েশনকে স্যাটিসফাই করে, তার মানে এখানে আলফা এখানে বিটা বসিয়ে দিলে নিশ্চয়ই স্যাটিসফাই করবে। এইবার আমরা এই যে রিলেশন পেয়েছিলাম, এখান থেকে আলফা আর বিটার মান যদি বের করি এবং এই আলফা বিটার মান যদি এখানে পুট করে দিই, তাহলে আমরা একে সিম্পলিফাই করলে যেটা পাবো সেইটা হচ্ছে এই কর্ডগুলির মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণ। এবং যখনই সঞ্চারপথের সমীকরণ লেখা হয় এইচ আর কের জায়গায় xy লিখে দেওয়া হয়, তবে গিয়ে সঞ্চারপথ আকারে প্রকাশ করা হয়েছে বলে বলা যায়। এরপর 25 দাগ নম্বর যেটা বলছে, 25 দাগ নম্বর যেটা বলছে যে পি হচ্ছে xy f1 3,0 f2 মাইনাস 3,0 এবং 16x² প্লাস 25y² ইকুয়াল টু 400 হলে দেখাও যে pf1 প্লাস pf2 ইজ ইকুয়াল টু 10। তো তাহলে এটা আমাদের উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে, ইলিপসের ইকুয়েশন দেওয়া আছে। তাহলে একে আমি যদি ইলিপসের ইকুয়েশনের জেনারেল ফর্মের আকারে সাজাই, তাহলে আমাদের হচ্ছে x²/25 প্লাস y²/16 ইজ ইকুয়াল টু 1। এরপর আমরা যে ইলিপসের কথা ওরা বলেছে, এই ইলিপসের উপর অবস্থিত যে কোনো একটা বিন্দু আমরা ধরলাম, এই একটা ইলিপস, এই ইলিপসের পরিধির উপর যে কোনো একটা বিন্দু আমরা পি ধরলাম, এর স্থানাঙ্ক x, y। আচ্ছা, এই যে পি বিন্দুর স্থানাঙ্ক x, y যেমন একটা কার্টেসিয়ান আকারে, সেরকম এর প্যারামেট্রিক ফর্ম কি আছে না a cos θ, b sin θ। এখানে a মানে কত? a হচ্ছে 5 আর b কত 4, তাহলে 5 cos θ 4 sin θ, এটাও একটা সমীকরণ। অর্থাৎ x এর মান হচ্ছে 5 cos θ আর y এর মান হচ্ছে 4 sin θ। সেইটাই আমি এখানে লিখেছি যে এক উপবৃত্তের উপর যে কোনো বিন্দু px, y হলে, যে কোনো বিন্দু px, y হলে তার আরেকটা প্যারামেট্রিক ফর্ম আছে যেটা কিনা a cos θ b sin θ। এবং এখানে a মানে যেহেতু 5, তার মানে x এর মান 5 cos θ এবং y এর মান 4 sin θ, সেটা এখানে আমরা লিখেছি। x এর মান 5 cos θ, y এর মান 4 sin θ। তো এটা হচ্ছে x আর y এর মান বেরিয়ে গেল। এইবার খুব মন দিয়ে শোনো, আমাদের যেটা বলেছে যে পি বিন্দুর তাহলে স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম কি না, পি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম 5 cos θ, 4 sin θ, এটা পেয়ে গেলাম। এটা আমরা এরকমভাবে না লিখে এখানে একটা কাজ করা যাক। এখানে আমরা এইভাবে লিখে দিচ্ছি যে স্পষ্টতই x, y ইজ ইকুয়াল টু 5 cos θ, 4 sin θ। এখন এই পি বিন্দু থেকে f1 আর f2 বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হবে। এটা তো তাই, pf1 pf2, f1 কত আর f2 কত সেটা এখানে দেওয়া আছে। f1 আছে 3,0 আর এটা আছে -3,0। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক জানি, এফ বিন্দুর স্থানাঙ্ক জানি, pf বের করতে পারবো। পি বিন্দুর স্থানাঙ্ক জানি, আবার f2 বিন্দুর স্থানাঙ্ক জানি, তাহলে pf2 বের করতে পারবো। এই দুটোকে সিম্পলিফাই করে আমরা যেটা পেয়েছি যে 10। এই সিম্পলিফাইটা তোমাকে যেটা করতে হবে
যে এইটা হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দাও, এই সাইন থিটা যেটা আছে এটাকে 16 সাইন স্কোয়ার থিটা, তাহলে 16টা বাইরে রাখো, আর সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ঠিক সেমভাবে এখানেও তাই করলাম, দিলে কী হবে না এরা সব কসে কনভার্ট হয়ে গেল। তাহলে কসে যখন কনভার্ট হয়ে গেল তখন আমি এইটা পেলাম, এরপর এইটার মানে হচ্ছে এইটার হোল স্কোয়ার। এখন আমাদের যেটা জানার বিষয় যে দেখো খুব মন দিয়ে শুনবে, এখানে 3 cos থিটা মাইনাস 5 হোল স্কোয়ার হওয়ার কথা। আমি কিন্তু লিখেছি 3 cos থিটা মাইনাস 5 হোল স্কোয়ার লিখিনি, আমি উল্টোটা লিখেছি 5 মাইনাস 3 cos থিটার হোল স্কোয়ার। হ্যাঁ, এটাও কিন্তু এইটা হচ্ছে, এটাও কিন্তু যদি হোল স্কোয়ারে ভাঙি তবে এইটা হচ্ছে, কিন্তু আমি এটাই কেন লিখলাম, আমি 3 cos থিটা মাইনাস 5 এটা কেন লিখলাম না? তো দেখো আমরা যখনই এটা রুটের বাইরে নিয়ে যাব তখন আমাকে দেখে নিতে হবে যে ভেতরের এই যে রাশিটা এটা যেন পজিটিভ নাম্বার হয়। এইটা এই যে বাইরে যেটা বের করছি এটা যেন পজিটিভ নাম্বার হয়। এটা যদি নেগেটিভ নাম্বার হয় তাহলে রুটের বাইরে বের করানো কিন্তু মুশকিল। তো এটা পজিটিভ নাম্বার বলে আমরা কি করে বুঝবো না, খুব মন দিয়ে এটা, বা তাছাড়া পজিটিভ নাম্বার হোক নেগেটিভ নাম্বার হোক আমরা বিয়োগটা সবসময় বড় থেকে ছোটো কি করি। তো এই দুটোর মধ্যে এটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট। হয় কেন এইটা ছোট কেন 5-এর থেকে? না দেখো এ 5-এর থেকে তো ছোট অবশ্যই, এমনকি এ 3-এর থেকেও ছোট। তার কারণ হচ্ছে এই যে দেখো cos থিটার মান 1-এর থেকে ছোট। আচ্ছা 1-এর থেকে ছোট মানে একটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে 3-এর সঙ্গে যদি কোনো প্রকৃত ভগ্নাংশ গুণ হয় তার রেজাল্ট 3-এর থেকে আরও ছোট হয়ে যায়। তার মানে এই রাশির মান অলরেডি 3-এর থেকে ছোট, তার মানে এই অবশ্যই 5-এর চেয়ে ছোট। তাহলে যদি 5-এর চেয়ে ছোট কোনো সংখ্যা হয়, তাহলে 5-এর চেয়ে ছোট কোনো সংখ্যা হয় তাহলে এখান থেকে 5 বিয়োগ করলে সেটা নেগেটিভ নাম্বার আসবে। ওই জন্য আমরা রুটের বাইরে বের করব বলে আমরা কিন্তু এটা উল্টোটা লিখেছি, অর্থাৎ বড় সংখ্যাটা আগে আর ছোট সংখ্যাটা পরে লিখেছি। তো ঠিক আছে, এই গেল আমাদের, তাহলে এটা 10 অ্যান্সার হয়েছে। আমাকে এইটাই প্রমাণ করতে দিয়েছিল যে PF1 প্লাস PF2 ইকুয়াল টু 10, এইটা প্রমাণ করতে দিয়েছিল। তো আমাদের 4 মার্কসের কোশ্চেন এখানে শেষ করা হলো, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। ইলিপস অর্থাৎ কোঅর্ডিনেট জিওমেট্রি এক্সারসাইজ 5-এর শর্ট অ্যান্সার 4 মার্কস আমরা আজকে শেষ করলাম। তো প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে বুঝিয়ে দেওয়া হয়েছে, আশা করি তোমরা পারবে। তো এইটা তোমরা ভিডিও পজ করে অ্যান্সারটা লিখে নাও, এরপর তোমরা 5 মার্কসের কোশ্চেনগুলো করো। 5 মার্কসে খুবই অল্প কোশ্চেন আছে, যে কয়েকটা পারবে না সেগুলো নেক্সট প্রবলেম সলভিং ভিডিওর দিকে অপেক্ষা করো। আমরা নেক্সট প্রবলেম সলভিং ভিডিও নিয়ে আবার আসছি। ধন্যবাদ।